প্রতিবেশী আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই একটা কথা আমার মন দিয়ে শুনেন। এই যে রতনের মা, এই রতনের মা আমার থেকে 7 লক্ষ টাকা নিছে। কি কারণে নিছে জানেন? তার ছেলেকে ডাক্তার বানাবে, ডাক্তার। এখন আমার 7 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আমি রতনের মাকে দাফন করতে দেব না। আমি রতনকে অনেক আগে ফোন দিয়েছিলাম, হয়তো রতন কাছাকাছি চলে আসছে, আপনারা একটু অপেক্ষা করেন। কি হয়েছে স্যার, এত জরুরি তলব? ও রতন, তুমি আইছো? তোমার মা তোমাকে ডাক্তার বানাইবো বইলা আমার কাছ থেকে 7 লক্ষ টাকা নিছিল। টাকা নেওয়ার আগে আমাকে বলছিল টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে তার সম্পদ বিক্রি করে আমার সেই টাকা পরিশোধ করবে। এখন তো তোমার মা নাই, আমার টাকা কে দিব? আমি মানলাম যে আমার মা অনেক টাকা পয়সা খরচ করে আমার ডাক্তার বানাইছে, কিন্তু টাকা কোত্থেকে এনেছে সেটা আমার দেখার বিষয় না। আমি একটা পয়সা দিতে পারবো না। তাহলে আমিও তোমার মার লাশ দাফন করতে দেবো না। আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি তোমার মাকে কবরে নামতে দেবো না, কথাটা মনে রাখিস। আমার তাতে কিচ্ছু আসে যায় না। আপনি এক কাজ করেন স্যার, আপনি আমার মায়ের লাশটা আপনার ফ্রিজের ভিতরে ঢুকাই রাখেন। তাতেও যদি মনে হয় যে 7 লাখ টাকা শোধ হয়ে গেছে তাহলে সেটাই ভালো। কি করলি রতন তুই? আরে তুই এটা কি কইলি? আরে তোর মা তোরা ডাক্তার বানাবে বইলা তোর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছিল, আজকে টাকার জন্য সে মায়ের লাশটা পর্যন্ত তুই নিবি না? দেখেন, আমি যে হাসপাতালে চাকরি করি সেই হাসপাতালে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। অনেকে হাসপাতালে বিল না দিতে পেরে মায়ের লাশটা রেখে চলে যায়, তারপর আমরা কি করি, বেয়ারস হিসাবে সেই লাশটা দাফন করে দিই। আমি আমার মায়ের ঋণের টাকা 1 টাকাও পরিশোধ করতে পারবো না। আপনি আমার মায়ের লাশ নিয়ে চলে যান। এই মালিক, এই খবরদার, খবরদার কইছি তুই লাশ স্পর্শ করবি না। আরে তোর মা মানে তোর সৎ মা মরে যাওয়ার আগে আমার কাছ থেকে 7 লাখ টাকা ধার নিছিল। ওই তোর ভাই রতনকে ডাক্তার বানাইবো বইলা আমার 7 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত তোর সৎ মাকে আমি কোনোভাবে দাফন করতে দিব না, কইয়া দিলাম। স্যার, স্যার আপনার তো ভয় লাগে স্যার, আমার মায়ের লাশটা দাফন করার সুযোগ দেন স্যার। আমার তো অত টাকা পয়সা নাই, কিন্তু আমার মায় আমার ভাগে যে জমিটুক দিয়েছে ওইটুক পয়সা আপনার টাকা আমি দিয়ে দেব। আমার মায়ের লাশটা দাফন করার অনুমতি দেন। আমার মা আমার সাথে শেষবার একটু কথা কইতে পারে নাই। আমার মায়ের লাশটা দাফন করার পরে আমি কথা দিচ্ছি স্যার, আমি আমার জায়গায় তুমি সব ভেজা আপনারে আমরা ঋণ শোধ করে দেবো স্যার। আমার অনুমতি দেন স্যার, আমার মায়ের লাশটা দাফন করি। তাহলে এখানে আমার আসার দরকারটা কি ছিল? আমার সৎ ভাই যদি আমার মায়ের সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমাকে ফোন দিয়ে ডেকে এনেছেন কেন? আমি গেলাম। দাঁড়া রতন, এই জন্য আমি লাখ লাখ টাকা খরচ করে তোর আমি ডাক্তার বানাইছিলাম। মালিকের হক নষ্ট কইরা লাখ লাখ টাকার সম্পত্তি বেচে আমি তোরে দিছি, আর শেষ পর্যন্ত তুই কেমন সন্তান, শেষ পর্যন্ত মায়ের লাভটা পর্যন্ত তুই নিতে চাস নাই। ভাবি, আমি আপনাকে কইছিলাম না আপনার সৎ ছেলে মালিক আপনার মায়ের মতো ভালোবাসে। আপনার সৎ ছেলে মালিক কখনো আপনাকে সৎমা ভাবে নাই, সবসময় তার আপন মা ভাবছে আপনাকে। তার মানে তুমি মরণের নাটক করছো? আমি নাটক করছি, আমি মরার নাটক করছি। এই মাস্টার সাহেবের কথা মতো আমি মরার নাটক করছি। আমার 2 সন্তান, একটা হইল আমার সতীনের ঘরের সন্তান যে আমার সৎ ছেলে, আরেকটা আমার নিজের সন্তান যারে আমি 10 মাস 10 দিন পেটে নিছিলাম। আমার মহিলা যাই ভালো আছিল, তাইলে আমি এই তোর মতো এরকম সন্তানের কুৎসিত চেহারাটা আমি দেখতাম না। না মা, তুমি এই কথা একবারও মুখে আনবা না। তোমার মরার কথা শুনে আমি পাগলের মতো ছুটে আইছি, আর এখন দেখি তুমি বাইসে আছো মা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মা বাইসে আছে, আমার মা বাইসে আছে। আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নাই। তুই সত্যি আমারে তোর নিজের মায়ের মতো করে ভালোবাসছ।
কিন্তু আমি তোরে সব সময় দূর দূর করছি, সতীনের পোলাটাই মনে করছি। কিন্তু তুই আমার প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসছিস। আমি ভুল করছি, জানে আমি পেটে ধরছি তারে ভালোবাসা, তারে বিশ্বাস কইরা তোরে ঠকাইছি। আসলে ও আমার ছেলে না, তুই আমার ছেলে, এই মায়ের ছেলে। পুঁই শাকটা তো টেস্ট হয়েছে না, মনে হইতেছে পুঁই শাক দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আজকে। আর কি করতেছিস, আরো দিচ্ছ তো। আচ্ছা শুনো, হুম, তোমার ছোট ভাই রতন নাকি ডাক্তারি পাশ করে ফেলছে, হ্যাঁ নাকি বাড়ি যেতেছে? হায় হায়, এটা তুমি কি কইলা বউ? আরে আমার ছোট ভাই ডাক্তারি পাশ দিয়ে আজকে গ্রামে আইতাছে, এই কথা তুমি আবার আগে কইবা না? তাহলে তো আমি সারা গ্রামের ঢোল পিটে মানুষের জানাই দিতাম যে আমার ভাই ডাক্তারি পাশ করে আজকে আইতাছে। এত দেরি করে এই কামলা দুষ্টি কামলা, তুই এখনো এখানে বসে বসে ভাত খেলতেছিস? হ্যাঁ, ওইখানে যে আমার ছেলে ঢাকা থেকে আইসা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, ওরা আনতে যাবে কি? এই তুমি ওরে বলো নাই? মা, ওই যে ও না কথাটা এখন মাত্র কইছে, আমারে মনে হয় ভুলে গেছিল। দেখছস তোর বোর পেটের মধ্যে কত হিংসা। আমার ছেলে যে এত বড় ডাক্তার হইছে এই জন্য তোরে বলে নাই আনতে। আম্মা, আপনি কথা দেন না, কইতে পারলেন আপনার পোলা মাত্র ক্ষেত থেকে খাইতে হইছে। একদম চুপ, মিথ্যাবাদী, সব সময় খালি মিথ্যা কথা বলে। এই শিউলি, কি ব্যাপার তোমার? তোমার এত সাহস কি করে হয় তুমি মার সাথে মুখে মুখে তর্ক করো? ফের যদি মার সাথে মুখে মুখে তর্ক করো তাহলে তোমার একদম এই প্লেটে হাত দেবো। এই হাত ধুইতে না, ওঠ যা, হাত না ধুই যা তুই, ওঠ। আচ্ছা ঠিক আছে মা, আমি কল বাড়িতে ধুয়ে নেবানি। আর মা তুমি এত চিন্তা করো কিসের জন্য? আমার নিজের ভাই, আমার ভাই শহরতে ডাক্তারি পাশ দিয়ে আসতেছে, সে কি এমনি এমনি আসবে? ওই ব্যাগ টানতে টানতে আসবে, আমার সাথে হবে না? আমি ব্যাগ মাথায় করে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। তোমার সাবধান করে দিচ্ছি, আমার মার সাথে কথাবার্তা বুঝে শুনে কবা। যাস না কেন? যাচ্ছি তো আম্মা। এর যদি আবার কোনো কিছুতে ভুল হয় না তাহলে সব ভাইয়া দাঁত সব ফেলাই দেবো। বদমাশ মাইয়া মানুষ। ভাই, এ তুমি নাকি মেয়া হলো ডাক্তার হইছো? এই চাষার বাচ্চা চাষা, কে তোর ভাই? আমি কি তোর আপন ভাই? আমি এত বড় একটা ডাক্তার, তোর মতো চাষা যদি আমাকে ভাই বলে ডাকে তাহলে গ্রামের মধ্যে কি আমার মান সম্মান থাকবে? হ্যাঁ তাই তো, আপনি তো এখন মেলা বড় ডাক্তার, আপনার তো আমার আর ভাই কোয়া যাবে না, আপনারে স্যার কইতে হবে, স্যার স্যার করে ডাকতে হবে। আমার এই ভুল আর কোনোদিন হবে না স্যার। এরপর যদি তুই আমার আর একবার ভাই বলে ডাকিস তাহলে ঠাস করে তোর গালের মধ্যে একটা থাপ্পড় বসাই দেবো, বেয়াদব কোথাকার। না না না, আর ভুল হবে না, আমি তোমার এরপরে স্যার, ডাক্তার স্যার করে ডাকবো, ডাক্তার স্যার। আচ্ছা, আমি যে বাস স্ট্যান্ডে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তোর আসতে এত লেট হলো কেন? ওই খেতে কাজে গেছিলাম, মায় তো প্রত্যেকদিন ক্ষেতের কাজে পাঠায়। ওই যে খেতে যদি এবার ঠিক মতো কাজ না করি তাহলে তো ফসল ভালো হবে না, আর ফসল ভালো না হলে আমরা খাবো কি? এই ফকিনির বাচ্চা, এই তোর এই ক্ষেত আগে নাকি আমি আগে? তুমি স্যার, তুমি আগে ডাক্তার স্যার, তুমি। কিন্তু হয়েছে কি স্যার, ওই যে মায় তুমি যে আসতেছো এই কথা আমার বউরে কইছিল, আমার বউ এই কথা কতি আমার দেরি করছে, যার জন্য বাস স্ট্যান্ডে যাত্রীও দেরি হয়েছে। আসলে কি বলবো, লেখাপড়া তো করিসনি, একজন ডাক্তারের মূল্যায়ন তুই কি করে বুঝবি? না না, আমি বুঝি ডাক্তার স্যার, বুঝবো না কেন? এই যে তুমি, তুমি মেলা লেখাপড়া শিখে এখন অনেক বড় ডাক্তার হইছো, আমাকে গ্রামের মুখ উজ্জ্বল করছো, আমি তো বুঝবো না তা তো না। তুমি তো জানো আমি ওই যে ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম, আমি বুঝি সব। 8 পর্যন্ত লেখাপড়া করে কি প্রাউড ফিল করছিস? মেজাজটা এমন খারাপ হচ্ছে, এই গরমের ভিতরে তোর সাথে আমার একটু কথা বলতে ইচ্ছা করতেছে না। বাড়িতে চল। এই গ্রামের অবস্থা কি? মানুষের মতো গ্রামও অসুস্থ হয়ে গেছে, গ্রামের চিকিৎসার দরকার। তাদের বাড়ি চল।
হা কর। বিসমিল্লাহ। কতদিন পরে তোরে নিজের হাতে ভাত খাওয়াইতেছি। আমার ছেলেটা কত বড় ডাক্তার হয়েছে। বাবা, তুই আবার স্বপ্ন পূরণ করছস। আমার যে আজকে কি আনন্দ লাগতেছে। আম্মা, হ্যাঁ, কিছুদিন পর ঢাকায় বড় একটা হাসপাতালে আমি জয়েন করব। আলহামদুলিল্লাহ। সেটার জন্য কিছু টাকা পয়সার দরকার, এই কারণে তো বাড়িতে আসছি। ও, কত টাকা দরকার? আম্মা, মনে করো কি, হাসপাতালে আমি জয়েন করলাম, জয়েন করার পর আমার তো আলাদাভাবে মানে পার্সোনাল একটা চেম্বারও দিতে হবে, তাই না? দেখা যায় সারাদিন হাসপাতালে চাকরি করার পর আমি একটু পার্সোনাল ভাবে আমার চেম্বারে আমি রুগী দেখবো না। তুমি বুঝতেছো আম্মা, আমি তো ডাক্তার, দুই দিক থেকে টাকা ইনকাম করবো। বেশি না, এর জন্য 7-8 লাখ টাকার মতো দরকার। এত টাকা বাবা? আম্মা, এটা তুমি কি বলতেছো? এত টাকা মানে কি? ডাক্তার মানে তুমি বুঝো, টাকায় টাকা, টাকার খেলা পুরা। তুমি শুধু ছেলে টাকাটা ম্যানেজ করে দাও। তুমি দেখো শুধু, আমি এই ঘর বাড়ি টাকা দিয়ে ভরে ফেলবো, এই টিনের বাড়ি টিন থাকবে না, আমি পাকা করে ফেলবো। সবই তো বুঝলাম, কিন্তু বাবা তোর এই ডাক্তারি পড়াইতে যে সব জমি জমা তো প্রায় বিক্রি করে ফেলাইছি। এখন যেটুক আছে ওটুক তো মালিককে বুঝাই দিতে হইব। এই সব ধরনের কথা বলতেছো কেন তুমি? মানে খাওয়ার টেবিলে এখন এই যে মেজাজটা তুমি গরম করে দিলে, ওই চাষারে কেন জমি দিতে হবে আমি বুঝতেছি না। ওকে ওকে তোমার আপন ছেলে না আমি তোমার আপন ছেলে? আমি এত কিছু বুঝি না মা। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যদি মারা যাও না, তোমার কবরে মাটি দিতে পর্যন্ত তোমার সৎ ছেলে যাবে না, আমিই যাব। আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, তুই আমার জন্য জমি বিক্রি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা রাখ, মাথা গরম করিস না। আমি দেখি কেমনে টাকার ব্যবস্থা করতে পারবো। এখন খা। মা, কি হইছে? ডাকতেছি যে মা, ওই যে ঘরে একটু কাজ করতেছিলাম। ওই ফসলের জমিটা বিক্রি করতে হইব। কি কও মা? ওই ফসলের জমি বিক্রি করলে আমরা খাবো কি? মানে আমাকে তো পুরো বছরের খাবার ওই জমির ফসল থেকে আসে, ওই জমি বিক্রি করলে আমাদের খাওয়ান পাওয়া যাবে? চুপ করে থাক, তুই অনেক কথা কস। রতন ডাক্তারি পাশ করছে, এখনো একটা চেম্বার দিয়ে বসতে চায়। চেম্বার দিতে হলে অনেক টাকা লাগবে, এই জন্য জমিটা বিক্রি করতে চাই। আর রতনের যখন ডাক্তারি শুরু করব তখন আর ওর হাতে টাকার অভাব থাকবো না, তখন এরকম বিঘায় বিঘায় জমি কিনতে পারবো। কইছিলাম কি মা, আমাকে জমা জমির প্রায় বেশিরভাগই তো বেচে অরে দিছো। এখন যে সামান্য জমিটুকু আছে ওইটুকু। বুঝতে পারছি, তোর জমি বিক্রি করতে হইব তো, এই জন্য তুই এই কথা কইতেছিস। না মা, আমি কি তাই কইছি? এই তুই কি কইতে চাস? আরে বাবা, ওরে আমি এত লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারিটা পাশ করাইলাম, এখন যদি ও একটা চেম্বার নিয়ে না বসে ডাক্তারি শুরু না করে, তাহলে তুই বুঝতে পারোস যে এতগুলা টাকা আমার জলে ফেলানো হইব? ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই করো, আমি এই বিষয়ে তোমার আর কিছু কব না। আমিও খুব ভালো করে বুঝতে পারছি তোমার এই বিষয়টা নিয়ে মন খারাপ। তুমি মন খারাপ করো না, আমার পোলা যখন ডাক্তারি করে টাকা রোজগার করব তখন তোমার এই জমির দাম দেওয়া হইব। এই নাও ভাই তোমার চা। তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো ভাবি। কি যে কও না তুমি, আমরা হইলাম গ্রামের মেয়ে, আমগো আবার দেখতে সুন্দর হওয়া। আরে তুমি তো এই গ্রামের পদ্ম ফুল। আমি বুঝি না একটা জিনিস, ওই চাষাটার লগে সংসার করে তুমি কি শান্তিতে আছো? দেখে তো মনে হয় না। যাই হোক, তুমি যদি আমার কথা শোনো, আমার কথা রাজি থাকো, তাহলে জীবনে অনেক কিছু পাবা। আরে রতন ভাই, তুমি এটা কি করতেছো? আহা ভাবি, কেউ জানবে না, এটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। তুমি যদি আমার একটু খালি খুশি করে দাও, গহনা শাড়ি তোমার অনেক কিছু দিব। ওই চাষা কি জীবনে তোমার এগুলো কিনে দিতে পারবে? ছাড়ো, হাত ছাড়ো কইতাছি, আমি এখনই আম্মারে গিয়ে সব কয়ে দিমু। বেয়াদব মাইয়া, একটা ডাক্তারে ইগনোর করে গেল। তোরা আমি দেখে নেব খারা। আম্মা, কি হইছে? তুমি এরকম করে কাঁদতেছো কেন? আমি কখনো ভাবতেও পারিনি আপনার ডাক্তার ছেলে এতটা নোংরা। খবরদার, তোর কত বড় সাহস তুই আমার ছেলে নিয়ে আজে বাজে কথা কস। তোর থাপড়ায়া তোর সব দাঁত ফলাই দিব। এই
আমার ছেলে নোংরা কি করছে তোরে? আমি আপনার ডাক্তার ছেলের চা দিতে গেছিলাম, তারপরে আমার হাত ধইরা। কি করলি তুই? এই কি করলি তুই? এত বড় সাহস! হ্যাঁ, আমি সব জানি, আমি সব বুঝি। এই নাটক কেন করতেছিস আমি সব জানি। এত বড় সাহস, তুই আমার পোলারে অপবাদ দেস? আম্মা বিশ্বাস করেন, আমি কোনো অপবাদ দিতেছি না, আমি যা কইতেছি সব সত্যি কথা। একটা কথা কবি না, তোর মুখে আমি এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। যা শুনমু যা বলমু তোর স্বামীরে নিয়ে। হ্যাঁ, তুমি অনেক মিথ্যা কথা কও। তুমি মিথ্যা কথা কইতে কইতে তোমার কলিজা বড় হয়ে গেছে। দাঁড়াও, আছে তোমার মিথ্যা শেষ করো। ও কি নির্বাচন করছে কি নিজের ইজ্জত বাঁচাইতে হইব। মালিক, এই মালিক, কি রে কই যাস তুই? আম্মা এই বাড়িতে আমি আর থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না। এই পাগলের মতো কথা বলতেছস কেন? এই বাড়িতে আসবি না, এই বাড়িতে থাকবি না মানে? এইটা তোর বাড়ি, এই বাড়িতে তুইই থাকবি। মা, ওই চাষার বউ যে তোমার কি বলছে আমি কিন্তু সব শুনছি। আমি একজন ডাক্তার, লেখাপড়া শিখেই তারপর ডাক্তার হইছি। আমার রুচি কি এতটা নিচে নেমে গেছে? ছি 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 ছি। মানে তোমাদের কাছে টাকা পয়সা চাইছে আর তোমরা নাটক করা শুরু করছো। ঠিক আছে, টাকা পয়সা লাগবে না, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসবো না আমি। আরে বাবা, জমিটা বিক্রি করতে হইব তো, জমিটা বিক্রি করতে বলছি। জমিটা বিক্রি করি, টাকা দেই, তারপরে তুই টাকা নিয়ে ঢাকায় যা। মা প্লিজ, তুমি আমার আটকাও না। এত বড় অপবাদ দেওয়ার পর আমি এই বাড়িতে থাকবো? এই ডাক্তার এই বাড়িতে থাকবে? কি মনে করছো তুমি? হ্যাঁ, তোমার যদি মনে হয় যে ছেলের টাকা দেওয়ার দরকার, তাহলে জমি বিক্রি করে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবা। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না মা। আরে বাবা, জমিটা বিক্রি করার কথা বলছি তো, জমিটা বিক্রি করি, তুই টাকাটা হাতে পা, তারপরে ঢাকায় যা। আম্মা, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। যতদিন পর্যন্ত তোমার সৎ ছেলে এই বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে পা রাখবো না, কথাটা মনে রেখো। শোন, আরে জমিটা বিক্রি করে টাকা নিয়ে যা। তুই এত জঘন্য, নিজের ভাগের জমি বেচতে দিবি না বইলা তুই তোর বউরে দিয়া আমার ডাক্তার ছেলেরে অপবাদ দিলি। আম্মা আমি সত্যি কথা কইতেছি। খবরদার, তুমি আমার সামনে একটা কথা বলবা না। আর আজকে তুই প্রমাণ করে দিলি যে সৎ ছেলে কোনোদিন আপন হয় না। না মা, তুমি এমন করে কইও না। এই খবরদার, খবরদার, তুই আমার মা ডাকবি না, তোর ওই মুখে আমার এই নাম ডাকবি না। মা, ছোটবেলায় আমার মা মরে যাওয়ার পর থেকে আমি তোমার আমার নিজের মা বইলে জানি। তুমি আমার মা, বিশ্বাস করো মা, আমি আমার বউরে দিয়ে এই কাজ করাইনি। আমি আমার মায়ের সাথে আমার বউরে দিয়ে এই কাজ কিসের জন্য করাবো একটু কথা মা? আরে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ছেলেরা আমি সুশিক্ষিত করে তুলছি, সেই পোলার চরিত্র লিয়ে তোরা আবার কথা কস? কালকে সকালবেলায় আমার বাড়ির থেকে বের হয়ে যাবি। ওই যে ওইখানে একটু জমি রাখতে খালি ঘর তোলা লেগা, ওইখানে ঘর তুললে তোরা দুইজনে থাকবি। আর এইখানে যত সম্পত্তি আছে তার এক কোনো অভাবই না তুই। না মা, আমার সহ সম্পদ লাগবে না, আমার শুধু তোমারে লাগবে মা। তুমি তোমার থেকে আমার দূরে ঠেলে দিও না। আমি তোমার সাথে দূরে থাকতে পারবো না মা। আমি তোমার অনেক ভালোবাসি, তবে সারা জীবন শুধু তোমার খেদমত করে বাঁচতে চাই মা। তোর ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে, আমি যেটা বলছি সেইটাই যাই। মা, দাঁড়ায় রইছিস। কি বলতেছ? হ্যাঁ, তোকে লজ্জা শরম নাই? এত ভাবে দূর দূর করে দেই, তারপরেও হ্যাঁ শিউলি, তুই আমার ডাক্তার ভাইয়ের নামে কিসের জন্য বদনাম দিছিস? হ্যাঁ,
মনে চাইতেছে তোর গলা টিপে এনে মারি ফেলাই। মাইরা ফেলাও, আমারে তুমি মাইরা ফেলাও, তাও যেটা সত্যি আমি ওইটাই কব। চুপ কর, একদম চুপ কর, একটা কথাও বলবি না। তোর কারণে আমার ভাই বাড়ি থেকে চলে গেছে, সে কইছে আমি বাড়িতে আসবে না, আর এই জন্য আমার মা আমার উপর রাগ হয়ে কইছে আমিও তোর বাড়ি থেকে চলে যাই, শুধুমাত্র তোর কারণে। তোমার ভাই টাকা নেওয়ার নতুন বুদ্ধি করছে, যাতে তোমরা তাড়াতাড়ি জমিটা বেচে টাকাটা তারে দিয়ে দাও। আর তুমি এই বাড়িতে থাকলেও আমি এই বাড়িতে থাকবো না। উনি থাকবে না ঢঙের কথা। এই তুই জানিস না, তুই জানিস না যে আমি আমার মারে ছাড়া দূরে থাকতে পারি না? আমি আমার মারে ছাড়া দূরে গিয়ে কি করে থাকবো ক? তুমি তোমার বউরে বিশ্বাস করো না? আমি এত বড় একটা মিথ্যা কথা কইতে পারি? মিথ্যা সত্যির কোনো কথা নাই। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তুই মায়ের পা ধরে ক্ষমা চাবি। আমার মা ক্ষমা না করা পর্যন্ত তুই আমার মায়ের পা ধরে বসে থাকবি। আমি এই বাড়ি ছাইরা আমার মারে ছেড়ে যাইতে পারবো না, আমার মারে ছাড়া আমি বাড়ি থাকতে পারবো না, কথাটা মনে রাখিস। আমি বাড়ি ছেড়ে যাবো না। আমি এতক্ষণ যাবত যে বলতেছি কথা কানে যায় না, ভালো কথায় যদি না বের হবি তাহলে আমি বাইরে থেকে নৌকাই না ঘাম ধরে বাইর করে দিব। আমার কিন্তু জোর করতে পারতো। ও মা, মা তুমি আমার ক্ষমা করে দাও মা। মা, মা, আমি আর আমার বউ যদি কোনো ভুল করে থাকি, তুমি যে শাস্তি দেবা সেই শাস্তি মাথা বেঁধে নেবো। তুমি আমাকে তুলে টেনে দিও না মা। ও মা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ না দেখতে পারলে আমার সারাদিন ভালো যায় না। আমি কিন্তু অনেক সহ্য করছি, আর সহ্য করব না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে, আমি একবার কিন্তু বলে দিচ্ছি। আম্মা, আমি যখন দোষী, আমি যখন অপরাধ করছি, তাহলে আমি চলে যেতেছি। একলা যাবা কেন? স্বামীর সাথে করে নিয়ে যাও, এখানে জায়গা দিছি না, ঘর তুলে দুজনে থাকবি। ও মা, মা আমার দিকে একবার একটু তাকায় কথা কও। আমি সারা জীবন তোমার কথাটা অবাধ্য হই নাই, আর আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও মা। এই ছাড়, 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 ছাড়। তোরা যেই অপরাধ করছস এই অপরাধের কোনো ক্ষমা হয় না। বের হবি, আমারে বাধ্য করিস না কিন্তু। বের হয়ে যা, বের হয়ে যা। কে দাঁড়ানিস কেন? বের হ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মানে জি আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আচ্ছা মালিক, একটা কথা শুনলাম, তুই তো তোর সৎ মার অনেক ভালোবাসতি, কিন্তু কি এমন একটা কাজ করলি যে তোর সৎ মা তোর বাড়ির থেকে বাইর করে দিছে, মানে আলাদা করে দিছে? সবই আমার কপাল স্যার। আপনারা তো জানেন ছোটবেলায় আমার মায় মরে গেছে। আমার মায় মরে যাওয়ার পরে আমার বাপে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। এর কয় বছর যাইতে না যাইতে আমার বাপটাও মরে যায়। তারপর থেকে এই সৎ মাই আমার মা, আমার বাপ, আমার দুনিয়া। কিন্তু এখন না আমার কপালটা খারাপ, আমি আর খুব অসহায় স্যার। আমি যতটুকু জানি
তুই এমন কোনো কাজ করস না যে তোর সৎ মা এতটুকু কষ্ট পায়। স্যার, আমার মায় আমার আলাদা করে দিছে, তাতে কি হয়েছে? আমি আমার মায়েরে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু একটা কথা কি জানেন স্যার, আমি সকালবেলা ঘুম থেকে উঠা আমার মায়ের মুখটা দেখতে পাই না। আমি সারাদিন আমার মায়ের একটুখানি সেবা করতে পারি না। এটা যখন মনে পড়ে তখন আমার কষ্টে বুকটা ফাইটে যায় স্যার। মালিক রে, কাঁদিস না। আমি বাবার সাথে দেখা হইলে এই বিষয় নিয়ে কথা বল। না না স্যার, আপনি এই বিষয়ে কোনো কথা আমার মায়ের সাথে কইরা আমার মায়ের ছোট করবেন না। আমি দূরে থাকি, আমি দূরে থেকে আমার মায়ের জন্য দোয়া করব। আমি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো আমার মা যেন সবসময় সুস্থ থাকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। আরে বাপ মা মরা এতিম পোলাটা আবার এতিম হয়ে গেল, আবার একা হয়ে গেল। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাস্টার? ভাবি, আপনার সাথে আমার কিছু কথা আছিল। কি কথা? মালিকরে নাকি আপনার বাড়ির থেকে আলাদা করে দিছেন। মাস্টার, আপনার যে কোনো কথা থাকে আমার বলতে পারেন, আমি শুনবো, কিন্তু ওর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবি, আপনি ভুল করতেছেন, অনেক বড় ভুল করতেছেন ভাবি। শোনেন মাস্টার, আমি কোনো ভুল করি নাই, আমি একদম সঠিক কাজটাই করছি। ভাবি, আপনি কি জানেন আপনার ওই সৎ ছেলে মালিক আপনার কতটুকু ভালোবাসে? দিন রাত 24 ঘন্টা আপনার জন্য কান্না করে, আপনার আপন মায়ের মতো জানে, কখনো সৎ মা হিসাবে আলাদা করে নাই ভাবি। আপনি ঠিক কথা বলছেন মাস্টার। মালিক আমারে তার নিজের মায়ের মতোই ভালোবাসতো। যেই তার স্বার্থে আঘাত লাগছে, ভালোবাসা শেষ হয়ে গেছে। আমি খুব ভালো করেই জানতাম সৎ ছেলে কোনোদিন আপন হয় না। ভুল ধারণা ভাবি, এটা আপনার একদম ভুল ধারণা। আমি জানি না আপনার ফ্যামিলিতে কি সমস্যা হয়েছে, তবে এইটুকু আমি বলতে পারি ভাবি, আপনার এই সৎ ছেলে মালিক আপনার জন্য, আপনার ছেলে রতনের জন্য তার জীবন থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করছে। মানে আমাদের জন্য স্যাক্রিফাইস করছে? আমাদের বিদ্যালয়ে যখন ওই যে মালিকের লেখাপড়া করত, তখন আমাদের বিদ্যালয়ের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল ওই মালিক, সবচেয়ে ভালো রেজাল্ট করত। কিন্তু এই ভালো রেজাল্টটা আপনার ছেলে রতন কখনো সহ্য করতে পারতো না। রতন সবসময় মালিকের নিচে থাকতো, সব সময় রতন মন খারাপ করে থাকতো। আর সৎ ভাইয়ের মন খারাপ দেখে মালিকের নিজের লেখাপড়ায় ছেড়ে দিছে। মালিকে তো ক্লাস 8 পর্যন্ত পড়ছে ভাবি, আর ক্লাস 8-এ মালিকে বৃত্তি পর্যন্ত পাইছে। সেই কথাটা কি আপনি ভুলে গেছেন ভাবি? আজ পর্যন্ত যদি মালিক লেখাপড়া চালায় যেত, তাহলে আপনার ছেলে রতনের চেয়ে বড় ডাক্তার হইতো। মাস্টার থামেন, কি বলতেছেন আপনি? মালিক তো নিজে স্কুল থেকে বাড়ি এসে আমারে বলতো যে রতন নাকি মাশাআল্লাহ অনেক ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট করতেছে, আর ও নাকি লেখাপড়া খারাপ করে দেখে নিজে থেকেই লেখাপড়া ছেড়ে দিতে চাইতেছে। দেখছেন ভাবি, দেখছেন? মালিকে আপনাকে পর্যন্ত বুঝতে দেয় নাই রতন যে খারাপ রেজাল্ট করতো আর মালিকে যে ভালো রেজাল্ট করতো। আপনার ছেলে রতন সব সময় খারাপ রেজাল্ট করতো। মাস্টার, এই কথাটা আমি প্রথম আপনার মুখে শুনলাম। আর আরেকটা কথা, আমি কোনোদিনই মালিককে পড়ালেখা ছাড়তে বলি নাই। মালিক নিজেই স্বেচ্ছায় পড়ালেখা ছেড়ে দিচ্ছে। জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে তো আপনার রতনকে লেখাপড়া শিখে ডাক্তার বানাইছেন। আপনার যখন দূর সময় আসবে, তখন ওই রতন আপনার পাশে আসে দাঁড়াইবো না। আপনার পাশে আসে যদি দাঁড়ায়, তাহলে ওই মালিক এসে আপনার পাশে আসে দাঁড়াইবো, আপনার জন্য কান্না করবে। কারণ কারণ আপনার ছেলে রতনের আচরণগত সমস্যা আছে। মাস্টার, আপনার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। মালিকের সবকিছু ঠিক আছে, কিন্তু ও যেই কাজটা করছে, এই কাজটা আমি কিছুতেই মানতে পারিনি। আপনি আমার কথা মানতে পারতেছেন না? আপনি আমার কথা মানতে পারতেছেন না তো? তাহলে এক কাজ করেন, একবার মরার অভিনয় করে দেখান, তখনও তো আপনি বুঝতে পারবেন আপনার আপন ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে আর ওই সৎ ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে। তখন তো হাতে হাতে প্রমাণ পাওয়া যাবে। মাস্টার, আপনি এগুলো কি বলতেছেন? আমি মরার অভিনয় করব?
হ্যাঁ ভাবি, মরার অভিনয় করে দেখবেন। তখন আপনি বুঝতে পারবেন যাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া শিখাইয়া ডাক্তার বানাইছেন, সে ডাক্তার ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে, আর আপনার ওই সৎ ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে। আপনি একবার মরার অভিনয় করে দেখেন, তখন কিন্তু আপনার হাতে হাতে প্রমাণ পাওয়া যাবে। রাখেন মাস্টার, আপনার কথায় কেমন যেন একটু খটকা লাগলো আমার। আসলে কি জানেন, রতনের ইদানিং দেখি কেমন যেন একটু পরিবর্তন। আমারও মনের মধ্যে একটা খটকা লাগছে। কথা যদি এরকম সত্যই হয় তাহলে আমি আপনার কথায় রাজি। আমি আপনাদের এখন যেভাবে যেভাবে বলবো ঠিক আপনি ওভাবে ওভাবে কাজটা করবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওই সৎ ছেলে আপনাকে কতটুকু ভালোবাসে। তুই কি এই মায়ের ছেলে? যারে ডাক্তার বানানোর জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই সৎ ছেলের জমিটুক পর্যন্ত আমি বিক্রি করে দিছি, তার বিনিময়ে তুই কি হইছস? তুই একটা লম্পট, একটা পশু হইছস। পশু না, তুই একটা কসাই হইছস। কিছু কিছু ডাক্তার থাকে না কসাই, তার প্রমাণ তুই দিলি। আমি তোর কথা শুই না আমার এই পোলাটার আমি বাড়ির থেকে বাইর করে দিছি, কত অপমান করে আমি বাড়ির থেকে বাইর করে দিছি। কিন্তু আজকে আমি এই মরার নাটকটা কইরা বুঝতে পারছি যে মালিক আমারে কত ভালোবাসতো আর কত ভালোবাসে, তুই না। মার রতন তো ছোট মানুষ, ও না বুঝে ভুল করছে। তুমি মা না আমাকে, তুমি ওরে ক্ষমা করে দাও মা। কিসের ক্ষমা? ও তো ক্ষমা পাওয়ার কোনো যোগ্যই নাই ওর। পরে আমি ক্ষমা করব। আজকে থেকে তুই এই বাড়িতে চলে আবি, তুই আমার সাথে থাকবি, তুই আমার সন্তান। আমি কোনোদিনই দুই সন্তান কাউরে বলি নাই, কিন্তু ঠিকই তো তোরা আমার দুই সন্তান। কিন্তু আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি মনে করব আমার একটা সন্তান, একমাত্র সন্তান, এটা হইল মালিক। ওরে ক আমার বাড়ির থেকে বাইরে হয়ে যেতে, ও যেন কোনোদিন আমার বাড়িতে আর ওঠে না। ও শিক্ষিত হইতে গেছে না? শিক্ষিত হইতে গেছে ওই কসাইখানায়। ওই যে একটু আগে শুনলাম মরার অভিনয় করতে যায়, যে ওই কসাইখানায় নাকি গর্ভধারিণী মা বাপ পইরা থাকে, তাগো লাশটা পর্যন্ত সন্তানেরা নেয় না। তাই তো তুই শিক্ষা পাইছস? তুই ওইখানেই থাক, ওইখানেই তোর থাকার উপযুক্ত জায়গা। তুই বাইরে হয়ে যা আমার বাড়ি থেকে। আর যত কিছুই হোক, আমি তোরে পেটে ধরি নেই ঠিকই, কিন্তু আজ থেকে এই মুহূর্ত থেকে আমি সবার সামনে বলতেছি তুই আমার একমাত্র সন্তান। আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। কিরে বলে কষ্ট কেন আরো চলে যেতে? আমি বলছি না আমার একটা ছেলে, তার নাম মালিক, ও আমার ছেলে না। মা ও তো আমারই ভাই, আমার ছোট ভাই, তোমার সন্তান, হাতুরের সন্তান। মা মায়েরা না অনেক মহৎ হয়, উদার হয়। আমার মাও তো অনেক মহৎ, অনেক উদার। সে কি তার ছেলের উপর রাগ করে থাকতে পারে? দাও না আমার ভাইটারে, আমার ছোট ভাইটারে মাফ করে দাও তুমি। কিসের ক্ষমা? হ্যাঁ, ও তো ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই ওর নাই। তারপরেও ক্ষমা করলাম মালিকের কথা। আসলে ক্ষমা না, আমি ওর জীবনে একবার সুযোগ দিতাম। ও যদি জীবনে আর কোনোদিন ভুল করে তাহলে আমি কোনোদিন ওর সন্তান হিসাবে স্বীকার করব না। মা, মা আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, মা তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও মা। তোরে মাফ করলাম, কিন্তু মালিকের সাথে আমি এই অন্যায় করছি, ওর কাছে আমি কেমনে পাপ চাই? মা তুমি আমার কাছে মাছ চার কথা দিয়ে আমার পাপি কথা না মা। মা এ কথা বলে না, মা কথা বলে না।